গুড মর্নিং সবাইকে ফ্রম গ্যাংটক। আর সামনে মেঘে ঢাকা পাহাড়, ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে। ব্যাক ক্যামেরায় দেখো যেমনটা সামনে তেমনটাই ক্যামেরাতে নিচ্ছে, পুরো মেঘে ঢেকে আছে। সামনে সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে পুরো মেঘ। এরকম একটা সকাল কার না ভালো লাগে। এখন সকাল ওই 6:15 মতো বাজে। চারপাশটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে দেখেই যাই। আমিও দেখছি, সাথে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। এখন আমরা রেডি হব, নাথুলা পাস, বাবা মন্দির, ঝাঙ্গু লেক যা আছে মানে ওই সাইডটা ঘুরবো। 7:30টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো এখন উঠে গিয়েছি, আমি আর বোন উঠেছি আমার প্রথমে। তো সেই কারণে একটু মানে ব্যালকনিতে এসেছি। ভিউটা এত সুন্দর লাগছে, পাহাড়ের একটা সময় একটা রূপ। বৃষ্টির সময় আলাদা, বৃষ্টি না হলে দুপুরবেলা যখন রোদ দূরে আলাদা, একটা সময় একটা। কত পায়রা উঠছে বল দিবা। এরকম ভিউ আর এরকম দৃশ্য পেতে গেলে আসতে হবে এইরকম জায়গাতে, না তো কখনো উপভোগ করা যাবে না যে আসলে জায়গাটা কত সুন্দর। মানে ক্যামেরায় জাস্টিফাই করে না, আমরা চোখে একরকম দেখছি, সামনে ক্যামেরাতে অন্যরকম। কিন্তু যারা মানে ক্যামেরায় দেখছে তারা আসলে মানে তারাই বুঝবে যে জায়গাটা। যারা আসেনি মানে টাকা যারা আর চলে এসে এরকম জায়গা উপভোগ করার জন্য জীবনে একবার হলো। আর এখানে এখনো কেউ উঠেনি, মানে সে কারণে আস্তে আস্তে কথা বলছি। এখানে পাখির ডাক, অনেক দিন পরে আর কি এইরকম পাখির ডাক শুনছি। আর মেঘগুলো দেখো কেমন ভেসে ভেসে যাচ্ছে, তখন এক জায়গায় ছিল, এখন আর এক জায়গায়। আমরা যেখানে আছি ওটা আর কি হোটেল, এই যে ওই দিকের রুমটাতে আছি। আর এই সামনে যেটা সেটা হচ্ছে হোমস্টে। আমাদের আর কি প্যাকেজে সব কিছু ছিল। হোটেলটা কেমন কি আগের ভিডিওতে তো সবই ডিটেলস দিয়ে দিয়েছি। আর এখানে আজকে স্টে করব, কালকে হয়তো এখান থেকে বেরোবো। কোনো অসুবিধা হয়নি তো? না রাত্রে কোনো অসুবিধা শুনে আপনি উত্তর শুনবেন। আওয়াজ শোনা যাচ্ছে। আজকে আমাদের গ্যাংটকের ডে 2। আর আমরা আজকে সকালবেলায় 7:30টার মধ্যে রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে গিয়েছি নাথুলা
পাস বাবা মন্দির চাঙ্গু লেকের উদ্দেশ্যে। আর জায়গাগুলোকে কিন্তু আমরা ভীষণইভাবে উপভোগ করেছি। এত সুন্দর জায়গা, যত ওপরে উঠছি তত ভালো লাগছে। আর হঠাৎ করে এতটা ঠান্ডা নেওয়ার তো আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই একটু প্রবলেম হয়ে গিয়েছিল, বাট ঠিক আছে, খুব ভালো লেগেছে জায়গাটা। অনেক দিন পরেই আর কি এডিট করছি, কারণ আমরা হোলির দিন গিয়েছিলাম, সেদিন ছিল মার্চের 16 তারিখ, আর ফিরেছি ওই 21-22 তারিখের দিকে। আর এসে যখন ভিডিওগুলো আর কি এডিট করছি, আমার দেখে আবারও যেতে ইচ্ছে করছে, কারণ এত সুন্দর জায়গা। আমার পাহাড় ভীষণ ভালো লাগে। আমার মনে হয় পাহাড় ভালো লাগে না এমন মানুষ খুবই কম আছে। পাহাড়ে গেলেই যেন কেমন মনটা ভালো হয়ে যায়, যত টেনশন আছে সব যেন মাথার থেকে চলে যায়। ভীষণই ভালো লাগে। আর এই জায়গাটা দেখো এত সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়েছিলাম কারণ গামবুট নেব, সেই জন্য। আমার আর বোনের জুতোটা ঠিক ছিল, নিতাম না, বাট সবাই নিচ্ছে, বললো যদি প্রবলেম হয় নিয়ে রাখাই ভালো। কিন্তু ওটা পরে আমাদের খুব প্রবলেম হয়ে গিয়েছিল। আমরা যে বুটগুলো, স্নো বুটগুলো পরেছিলাম, তাতে এত সুন্দর পাটা গরম হচ্ছিল, কিন্তু ওতে তো গরম তো হচ্ছে না, আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে বরফের মধ্যে পা দিলে পা একদম কোনো সারই থাকছে না, ভীষণই প্রবলেম হয়ে গিয়েছিল। ওই জুতোর জন্যে আমরা নাথুলা যে বর্ডার, চায়না বর্ডার পর্যন্ত যেতে পারিনি, শুধুমাত্র ওই জুতোর কারণে। আর শ্বাসকষ্টের তো প্রবলেম হচ্ছিল, তার সত্ত্বেও জুতোর জন্য বেশি প্রবলেম হচ্ছিল। আর এই যে দেখো চারিদিকে কত বরফ। আস্তে আস্তে আমরা ওপরের দিকে যাচ্ছি, আর তত বরফের দেখা মিলছে। আর হ্যাঁ, যদি বুট জুতো পরে যাও, অনেকে বুট জুতোও পরে যাচ্ছিল, বাট বুট জুতোতে অনেক আর পা ভিজে যাওয়ার প্রবলেম থাকে। ওপরের দিকটা যদি লেদার হয় তাহলে জুতোতে কোনো অসুবিধা হয় না। আমাদের দুইজনের, মানে আমার আর বোনের জুতোর লেদার ছিল সামনেটা, সে কারণে কোনো অসুবিধা হয়নি। আর যখন অন্যান্য জায়গায় গিয়েছিলাম, যেমন ইয়াংথাং ভ্যালি, গুরুদাম্বা লেক, সব ভিডিও আস্তে আস্তে আসবে, তখন আর গামবুট আমরা নিইনি। আর এই দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, পুরো বরফের চাদরে মোড়া, মনে হচ্ছে না একদম তুলোর মতো লাগছে বরফগুলো, এত সুন্দর দেখতে লাগছে। আর সত্যি বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তার সত্ত্বেও এত ভালো লাগছিল। ওখানে প্রায় -14 ডিগ্রি কি 11 কিছু একটা ছিল, আর সামথিং মনে নেই একদমই, অনেক দিন হয়ে গিয়েছে, ভুলেও গিয়েছি। যাই হোক, ভীষণ ঠান্ডা লেগেছে, শুধুমাত্র এই জায়গাটাতে ভীষণ ঠান্ডা লেগেছিল। হঠাৎ করে এসে, আর প্রচণ্ড ওপরে তো শ্বাসকষ্টেরও প্রবলেম হয়েছিল। শ্বাসকষ্টের হয়েছিল অনেক জায়গাতে, যেমন গুরুদাম্বা লেকে গিয়ে খুব শ্বাসকষ্টের প্রবলেম হয়েছিল, আর এই নাথুলা গিয়ে হয়েছে, একটু কষ্ট হয়েছিল, অনেকে যেতে পারেনি। আমার বোনের প্রবলেম হয়ে গিয়েছিল, তো ওই কারণে একটু আধটু প্রবলেমের কারণ হলেও জায়গাটা দেখে মানে শান্তি। এবার নাকি শুনেছিলাম যে ওই জানুয়ারি ফেব্রুয়ারিতে নাকি বরফই পড়েনি নাথুলাতে, কিন্তু আমরা যে সময়টা গিয়েছিলাম মার্চ এপ্রিলের দিকে নাকি এবার খুবই বরফ পড়বে, আর পড়ছিল। আর স্নোফলও হয়েছিল। আমরা ওই দিন বৃষ্টি হয়েছিল ভীষণ, আগের দিন তো বৃষ্টি হয়েছিল, তারপরে যখন আমরা গিয়েছিলাম তখন একদম নাথুলা বর্ডারে গিয়ে স্নোফল পেয়েছি আমরা। আর এত ভালো লাগছিল, প্রথমবার স্নোফল আর এই বরফ, ভীষণ ভালো লাগছিল। কিন্তু ঠান্ডার কারণে শেষ পর্যন্ত আমরা যেতে পারিনি। শেষ পর্যন্ত বলতে নাথুলার চায়না বর্ডার পর্যন্তই চলে গিয়েছিলাম, আর দুপা গেলে
ইন্ডিয়া ও চায়না বর্ডারের পুরো মাঝেই চলে যেতাম, কিন্তু যেতে পারিনি, একটু প্রবলেম হয়ে গিয়েছিল বলে। তারপরে এই দেখো আমরা এই নাথুলার বর্ডারের কাছে কিন্তু যাচ্ছি এখন। আর দেখো চারিদিকে কি সুন্দর সাদা বরফে পুরো পাহাড়টা মুড়ে আছে, এত সুন্দর লাগছে চারিপাশটা, না দেখলে একেবারেই বোঝা যাবে না। এইসব জিনিস গিয়ে উপভোগ করার জন্য, ভিডিও দেখে বা ফটো দেখে কখনো বোঝা যাবে না যে জায়গাটা কেমন। যাই হোক, এখন আমরা যাচ্ছি বাবা হরভজন সিং মন্দিরে, মানে বাবা মন্দিরে যাচ্ছি। আর বাবা মন্দিরে একটা স্টোরি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। এই স্টোরি সম্পর্কে জানো না তারাও জেনে যাবে। প্রথমেই বলি তার জন্মসাল ও মৃত্যুসাল। 30শে আগস্ট 1946 সালে তিনি জন্মগ্রহণ করেন, আর উনি মারা গিয়েছিলেন 1968 সালে 4 অক্টোবর। নাথুলা এবং সিকিম রাজ্যের আশেপাশে চীন ও ভারত সীমান্তের দায়িত্বে থাকা প্রধানত ভারতীয় সেনাবাহিনী বিশ্বাস করতে পেরেছিল যে তার আত্মা প্রতিবেশী উচ্চতার অঞ্চলে মানে এখনও আছে, যে সৈন্যদের সুরক্ষা করে। এখনও মানে ওনারা এটা ভাবেন যে উনি এখনও ওখানে আছেন। তো বেশিরভাগ সাধুদের মতোই বাবাকে যারা শ্রদ্ধা করেন এবং তার উপাসনা করেন, তাদের প্রতি কৃপা দৃষ্টি আছে বলেও মনে করা হয়। মৃত্যুর পরেও তিনি দেশকে রক্ষা করেছেন বলে এটাও জানা গিয়েছে। এবার বলি তিনি কিভাবে মারা গিয়েছিলেন। লোক কাহিনী মুখে নাকি শোনা গিয়েছিল যে দুর্গম ফেরির জন্য জিনিসপত্র সরবরাহকারী ঘোড়া হিমবাহতে ডুবে গিয়েছিল। 3 দিন পর তল্লাশির পরে তার দেহ পাওয়া যায়। পরবর্তীকালে তার মৃতদেহ সম্মান দিতে গিয়ে দাহ করা হয়েছিল। শোনা যায় বাবা হরভজন সিং তার মৃতদেহকে খুঁজে পেতে সহায়তা করেছিলেন। মানে ভাবতে পারছো, তিনি নাকি তার মৃতদেহকে খোঁজার জন্য নাকি সবাইকে সহযোগিতা করেছে। ভাবা যায়, শুনলেই গায়ে কাটা দেওয়ার মতো। ওই জন্য ওই মন্দিরকে এত মানা হয়। যাই হোক, ঘটনাটাই শোনো। কিছু ভারতীয় সৈন্য বিশ্বাস করেন যে ভারত ও চীনের মধ্যে যুদ্ধে ঘটনা ঘটলে বাবা ভারতীয় সেনাদের কমপক্ষে 3 দিন আগে আহত আক্রমণ সম্পর্কে সতর্ক করতেন। নাথুলাতে 2 দেশের মধ্যে পতাকা বৈঠক হয়েছিল। সেই চলাকালীন চীনারা তাকে সম্মান জানাতে একটি চেয়ারও রাখেন। অনেক কিছু জানা গিয়েছিল, তার মধ্যে এটাও নাকি জানা গিয়েছিল যে ডিসপ্লেতে থাকা তার নিজের পোশাকটি কারোর পরিষ্কার করার দরকার হয় না, কারণ এটি তিনি তার নিজের আত্মা দ্বারা পরিষ্কার করেন। ভাবা যায়, এইসব ঘটনা শুনলে তো গায়ে কাঁটা দিয়ে উঠবে। ওনার আত্মা দিয়ে নাকি ওনার পোশাক মানে ডিসপ্লে থাকা পোশাকটা পরিষ্কার করতেন। যারা ওই যে বাবা হরভজন সিং মন্দিরের মধ্যে গিয়েছে তারাই জানবে। আমার তো ঢুকেই গায়ে কাটা দিচ্ছিল, ভীষণ ভালো লেগেছে জায়গাটা। কিন্তু এই ঘটনাটা আমি জেনে তারপরে আমি ওখানে গিয়েছিলাম, পুরো ঘটনাটা জেনে, তাই সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। এই যে লাল মতো যে ঘরটা, ওইটাই হচ্ছে ওই মন্দিরটা। আর সাথে মানে সাইডে সাথে ওই যে গোল্ডেন কালারের একটা মূর্তি দেখতে পারলে সামনে, ওটাই হচ্ছে বাবা হরভজন সিং। এই যে, আর এই যে ওনার ব্যাপারে সমস্ত এই স্টোরিটা এখানে দেওয়া আছে। আর আমি ওটা দাঁড়িয়ে পড়েছিলাম আর ফোনে ছবি তুলে নিয়ে এসেছিলাম। তো এই কাহিনীটা যতটা যা আমি জেনেছি বুঝেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই দেখো, ওই মন্দিরের ভেতরটাও আমি খুব সুন্দর করে তোলার চেষ্টা করেছিলাম, কারণ ভেতরটা একটু ভিড় ছিল। যাই হোক, ওখানে কিছু ফটো টটো তোলার পরে আমরা বেরিয়ে এসেছি। মা বাবা সবাই গাড়িতে চলে গিয়েছিল, আর আমরাই এই শেষে 3 জনে ছিলাম। তো একটু ফটো টটো ভিডিও টিডিও করছিলাম সেই জন্য। যাই হোক, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি ছাঙ্গু লেক যাওয়ার উদ্দেশ্যে। ছাঙ্গু লেক যাওয়ার মানে যে জায়গাটা, ওটা এতটাই সুন্দর কি বলবো। লেকটা এক সাইডে জমে আছে আর এক সাইডে পুরো যে জলটা সেটা বোঝা যাচ্ছে। সে ওই রকম গুরুদম্বা লেকে গিয়েও সেম, এক সাইডে বরফ হয়ে আছে জল, মানে লেকের জলটা, আর একদিকটা পুরো জল সেটা বোঝা যাচ্ছে। ছাঙ্গু লেক ঘুরে এসে আমরা যে জায়গায় গাম্বুট নিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে আছি। ওর সামনে দেখো মেঘগুলো কিভাবে যাচ্ছে, আর সামনে কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে। আমরা চলে আসার পর ওখানে নাকি হেভি স্নোফল হয়েছে, মানে নাথুলাতে।
আমরাও স্নোফল পেয়েছি। ঝাঙ্গু লেকে গিয়ে আমি সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ ওই সময় না প্রচণ্ড ঠান্ডা লাগছিল, বৃষ্টি টিষ্টি হচ্ছিল, আর বাইরে কেউ বেরোতে চাচ্ছিল না, কারণ হাত পা পুরো জমে গিয়েছিল, যন্ত্রণা করছিল। ওই সময়টা আমাদের সবারই খুব ঠান্ডা লেগেছিল, সেই কারণে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই যে যেখান থেকে গামবুট নিয়েছিলাম সেই জায়গায় ফিরে এসেছি। তারপরে হোটেলে ফিরে আর কি 3:30টার দিকে হোটেলে এসেছিলাম, এসে লাঞ্চটা ওখান থেকে সেরে নিয়েছিলাম। খুব সিম্পল মেনু ছিল, যেমনটা থাকে, তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেও দিয়েছি পুরো হোটেল সম্পর্কে। আর আলু ভাতে, ডাল, ডিমের কারি, মানে আলু চোখা যেটা বলা হয় সেটাই আর কি ছিল, ডিমের কারি ছিল আর ডাল ছিল, খুবই হালকা পাতলা, বেশ ভালো লেগেছে। রান্নাগুলো খুবই সুন্দর ছিল। আর তারপরে আর বেরোনো হয়নি, একেবারে রাতে ডিনারটাই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, টাটা।